ক্লাইম্যাক্স যদি কিছু বলা হয় তাহলে আজকের পর্বটা হচ্ছে এখানকার ক্লাইম্যাক্স হতে চলেছে। কারণ এখানে একটা ফাইটিং হবে। সেই চারজন কিশোর গ্যাং, মানে তাদেরকে কিশোর গ্যাং বলে ভুল করেছে আমাদের রাঁধুনি জালাল, লঞ্চের রাঁধুনি জালাল। তো যাই হোক, তাদের সাথে হচ্ছে টিসটাস মহিলা আর আমেরিকান সাহেবের ফাইটিং হবে এই পর্বে। বেশি কথা না বলে শুরু করি। আমরা জীবনের প্রথম সত্যিকার একটা মারামারি করলাম। ডাইনিং হলটা ফাঁকা। রঞ্জু আর কুসুম শুরুত করে চেয়ারের নিচে ঢুকে গেল। আমি খাবারের টেটা ডাইনিং হলের ওপরে রাখলাম। কাউসার দরজার পেছনে পজিশন নিল। আমি তখন দোয়া দরুদ পরে বুকে ফু দিয়ে টিসটাস মহিলার দরজায় টুকটুক করে শব্দ করলাম। আমেরিকান সাহেব টিসটাস মহিলার পাশে দাঁড়িয়ে ল্যাপটপে কিছু একটা দেখছে এবং মানুষ দুইজন ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই বলল, ইয়েস। আমি গলাটা একটু মোটা করে বললাম, টেবিলে খাবার দিয়েছি ম্যাডাম। টিসটাস মহিলা বলল, ওকে আসছি। আমি বুকে আটকে রাখা নিঃশ্বাসটা বের করলাম। তারা সন্দেহ করেনি। আমি এবার ডাইনিং টেবিলে গিয়ে চাপা গলায় বললাম, টিম, গেট রেডি ফর অ্যাকশন। কিছুক্ষণের মাঝেই আমেরিকান সাহেব আর টিসটাস মহিলা ডাইনিং রুমে এসে তাদের চেয়ারে বসে। আমি একটু দূরে দাঁড়িয়ে থাকি। তারা আমার দিকে একবারও ঘুরেও তাকালো না। আমি দুজনের পায়ের দিকে তাকালাম এবং দেখলাম রঞ্জু এবং কুসুম খুব সাবধানে তাদের পায়ের ওপর দিয়ে গামছাটা নিয়ে যাচ্ছে। আমি নিঃশ্বাস বন্ধ করে বললাম, হে খোদা, আমাদের একটু সময় দাও, একটু। মানুষ দুজন তাদের প্লেটে খাবার তুলে নিল। আমাদের মতো ভাত মাছ না, রুটি সবজি মাংস, কেমন যেন একটু বিষাদ ধরনের খাবার। রুটিতে মাংস লাগিয়ে যখনই মুখে দিয়েছে, আমাদের হিসাব ঠিক থাকলে রঞ্জু আর কুসুম গামছাটা পেঁচিয়ে ঠিক তখন প্রথম গিটটা দিয়েছে। তখন আমেরিকান সাহেব আর টিসটাস মহিলা তাদের পায়ের গামছার বাঁধন টের পেয়েছে। একটু অবাক হয়ে পা নাড়ানোর চেষ্টা করেছে এবং পারছে না। মাথা ঘুরিয়ে নিচে দেখার চেষ্টা করতে শুরু করেছে। তখন আমি তাদের নজর ঘোরানোর জন্য বললাম, রান্না কেমন হয়েছে? দুজন প্রথমবার আমার দিকে তাকালো এবং আমাকে দেখে অবাক হয়ে গেল। আমি টুপিটা ছুঁড়ে ফেলে এবং অ্যাপ্রনের ভেতর রাখা দাটা নিয়ে বিকট চিৎকার করে টেবিলের ওপর একটা কোপ দিলাম। আমি জন্মেও মানুষকে কোপাতে পারবো না, কিন্তু পাউরুটি সবজি আর মাখনকে কোপাতে তো কোনো বাধা নেই। আমার কোপ খেয়ে থালা বাসন প্লেট ঝনঝন করে ভেঙে গুঁড়ো হয়ে আকাশে বাতাসে উঠতে লাগলো। মাংসের ঝোলটা ছলকে উঠে দুজনের মুখ মাখামাখি করে দিল। কি হচ্ছে দুজন বুঝতে না পেরে হাত উপরে তুলে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। ততক্ষণে কাউসার তার লাঠি নিয়ে ছুটে এসেছে। কিছু বোঝার আগে লাঠি দিয়ে দুজনের ঘাড়ে দুটা বাড়ি দিয়ে চিৎকার করতে থাকলো। দুজনে এবারে কোনো মতে উঠে দাঁড়ায়। ছুটে যাওয়ার চেষ্টা করতেই দুজনে একদম কলা গাছের মতো দরাম করে পড়ে গেল। চেয়ারের তলা থেকে কুসুম বের হয়ে টিসটাস মহিলার চুল ধরে একটা ঝাঁকুনি দিয়ে তার মাথাটা মেঝেতে ঠুকে দিয়ে তার পিঠে বসে পড়ল। দুই হাত দুটো পিছনে নিয়ে গেল এবং দড়ি দিয়ে বাঁধা শুরু করে দিল। মহিলা ছটফট করে নিজেকে ছোটানোর চেষ্টা করলো, কিন্তু খুব একটা সুবিধা করতে পারল না। ঠিক একইভাবে আমেরিকান সাহেবকে পিঠে রঞ্জু চেপে বসে তাকে বাগে আনার চেষ্টা করলো, কিন্তু আমেরিকান সাহেব এক ঝটকা দিয়ে রঞ্জুকে প্রায় 10 হাত ধরে ফেলে দিল। রঞ্জু কোকাতে কোকাতে এগিয়ে আসার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে আমি আর কাউসার মানুষটার ওপর ঝাঁপিয়ে পড়েছি। আমরা দড়ি দিয়ে মানুষটাকে বেঁধে ফেলার চেষ্টা করছিলাম, কিন্তু মানুষটার গায়ে মোষের মতো জোর। পা বাঁধা অবস্থায় আমাদের দুইজনকে নিয়ে একবারে তরাং করে ঘুরে গেল। আমরা তার দুই হাত টেনে ধরে রাখার চেষ্টা করলাম। রঞ্জু অবশ্য কোকাতে কোকাতে দড়ি নিয়ে এগিয়ে আসছিল এবং তার হাত বাঁধার চেষ্টা করলো, কিন্তু তার হাতের আরেকবার ঝটকায় রঞ্জুকে আবার ছুঁড়ে ফেলে দেওয়া হলো। শুধু তাই না, তারপর মানুষটা ঝটকা মেরে উঠে বসলো। তারপর কিছু বোঝার আগেই পকেটের ভেতর থেকে একটা পিস্তল বের করে আনলো এবং সেই পিস্তলটা সোজাসুজি আমার মাথার দিকে তাক করে একটা কুৎসিত গালি দিল। তারপর গুলি করলো। আগুনের একটা হালকা হাওয়া টের পেলাম, গুলি খেয়ে পড়ে গেলাম। আমি তাই ভেবেছিলাম, কিংবা তাই হওয়া উচিত ছিল। কিন্তু কাউসার আমার প্রাণ বাঁচালো। যখন দেখলো মানুষটা পিস্তল বের করেছে, সে তখনই বিপদটা টের পেয়েছে। সে তার হাতের লাঠিটা দিয়ে সমস্ত শক্তি দিয়ে মানুষটার হাতে আঘাত করলো। ঠিক তখনই মানুষটা গুলি করেছে, আর গুলিটা আমার ঠিক কানের পাশ দিয়ে বের হয়ে গেছে। তখন বুঝতে পারিনি,
কিন্তু এত কাছ দিয়ে গিয়েছিল যে আমি শীষ দেওয়ার মতো শব্দ শুনতে পেয়েছি এবং আমার কানের একটু ছাল উঠে গেছিল। ভাগ্যিস এইটুকুতেই শেষ। কাউসার অবশ্য থামে নাই। মানুষটার হাতে পিস্তল দেখে কেমন জানি সে ক্ষেপে গেছিল। হাতের লাঠির প্রচণ্ড আঘাতে তার হাতটা মোটামুটি অচল করে দিয়েও সে থামল না। তার মুখে প্রচণ্ড লাথি মেরে মেরে তাকে শুইয়ে ফেলল। তারপর লাফ দিয়ে তার বুকে বসে লাঠিটা গলায় চেপে ধরল। আমি ততক্ষণে উঠে বসেছি। মানুষটার হাত থেকে খসে পড়া পিস্তলটা নিয়ে আমেরিকান সাহেবের দিকে তাক করলাম। কাউসারকে বললাম, ছেড়ে দে কাউসার, মরে যাবে। কাউসার লাঠিটা গলায় চেপে ধরে বলল, এই যদি আমাকে মারতে পারে তাহলে আমরা এটা কেন মারতে পারবো না? সেটা আমি জানি না কাউসার, ছেড়ে দে। কাউসার তখন তার গলার ওপর চেপে রাখা লাঠিটা সরিয়ে নিল। মানুষটা তখন প্রথমবার নিঃশ্বাস নিল এবং তারপর কাঁচতে শুরু করলো। রঞ্জু কয়েকবার এদিক সেদিক ছিচকে পড়ে মোটামুটি ভালোই কাহিল হয়ে গেছিল। এবার ল্যাংচাতে এসে মানুষটার হাত দুটি বেঁধে ফেলার চেষ্টা করলো। দৃশ্যটা খুব একটা অস্বাভাবিক না, কিন্তু পড়তে লাগলে কেন এত হাসি পাচ্ছে আমি বুঝি না। হাত দুইটি নিয়ে যে কনুই দুইটিকে একত্র করে শক্ত করে বেঁধে ফেলা হলো। আমরা তখন আমেরিকান সাহেব আর টিস্টাস মহিলাকে বাধা সাধা করছি, তখন হঠাৎ করে বুঝতে পারলাম লঞ্চের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। নিশ্চয়ই হইচই চেঁচামেচি গুলির শব্দ শুনে লঞ্চের সারেং বুঝতে পেরেছে কি হয়েছে, তাই লঞ্চের ইঞ্জিন বন্ধ করে দেখতে এসেছে। আমার ধারণা সত্যি। একটু পরে দেখলাম লঞ্চের সারেং এসে একটা লোহার রড নিয়ে পা টিপে টিপে আসছে। এইমাত্র দুর্ধর্ষ যুদ্ধ শেষ করার পর আমাদের সাহস অনেক বেড়ে গেছে। শুধু তাই না, আমাদের হাতে এখন সত্যিকারের একটা পিস্তল। যদিও সেটা দিয়ে কীভাবে গুলি করতে হয় আমরা কেউ জানি না। সারেং দরজা দিয়ে ঢুকে হাতে রডটা ধরে রেখে আমাদের দিকে তাকিয়ে রইল। স্পষ্ট দেখতে পেলাম তার চোখ দুটো বড় হতে হতে রীতিমতো পিং পং বলের মতো গোল হয়ে গেছে। হাসার কথা ছিল, হাসিনি কিন্তু আমি বললাম, সারেং সাহেব, হাতের রডটা ফেলে দেন। আপনি এটা ব্যবহার করতে পারবেন না, এটা ব্যবহার করার দরকারও নাই। সারেং রডটা ফেলে দিল না, তারপর সেটা হাতে ধরেই রাখলো এবং বলল, এখানে কি হচ্ছে? তোমরা কারা? স্যার ম্যাডামের কী হয়েছে? আমি বললাম, সব বলবো, আগে রডটা ফেলে দেন, না হলে আপনার অবস্থা আপনার স্যার ম্যাডামের মতোই হবে। আর জেনে রাখেন, এই দুজন স্যার ম্যাডাম না, ডাকাতি করে পালাচ্ছিল, আমরা ধরেছি। সারেং সাহেব এইবার রডটা আস্তে আস্তে নিচে রাখলো, তারপর বলল, কি হচ্ছে এখানে? আমি কি হচ্ছে তার উত্তর না দিয়ে জিজ্ঞাসা করলাম, আপনার কাছে ফোন হবে? আছে, কিন্তু কেন? 999 ফোন করেন তো। 999? এটা তো পুলিশের নাম্বার। হ্যাঁ, পুলিশকে ফোন করে বলবেন আপনার লঞ্চে 3টা ছেলে আর একটা মেয়ে এসে আমেরিকান সাহেব আর একটা মহিলাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আমেরিকান সাহেব আর মহিলা 3 কলসি সোনা চুরি করে পালাচ্ছিল। সারেং সাহেব আবার চমকে উঠলেন, কি কও তুমি? পাটাতনের নিচে যে কলসিগুলো লাগছে ওগুলোর ভিতরে সোনা? হ্যাঁ, এইগুলা হচ্ছে সোনার মোহর, এগুলো আমাদের গ্রামের সোনা, আমরা সে সোনা খুঁজে বের করেছি। তোমরা? হ্যাঁ, এটা আমাদের গুপ্তধন। আমি বললাম, আচ্ছা শোনেন, পুলিশকে ফোন করে এত কিছু বলার দরকার নাই, খালি বলেন আমেরিকান সাহেব পিস্তল নিয়ে আমাদের গুলি করে মারতে চেয়েছিল কিন্তু পারেনি, পিস্তলটা আমাদের কাছে আছে, আমাদের মেজাজ খুবই গরম, আমরা যে কোনো সময় আমেরিকান সাহেবকে ধরে পিটাতেও পারি। তখন তার যদি কিছু হয়, বাংলাদেশের সাথে যদি আমেরিকার যুদ্ধ লেগে যায়, তাহলে আমাদের কিছু করার নাই। রঞ্জু বলল, ধুর, এইটুকুর জন্য যুদ্ধ লাগে নাকি? আমি বললাম, তুই জানিস আমেরিকা অস্ত্র বিক্রি করার জন্য সব দেশে দেশে যুদ্ধ করে। সারেং এবার তার ফোন বের করে 999 ডায়াল করলো। পুলিশ আমাদের সাথে কথাও বলতে চাইলো, তখন আমরা কথাও বললাম। আমাদের সাথে কথা শেষ হওয়ার পর টিস্টাস মহিলা আর আমেরিকান সাহেবের সাথে কথা বলতে চাইলো। আমরা অবশ্য রাজি হলাম না, বললাম চ্যাঙ্গাপুতায় এসে সবার সামনে কথা বলতে হবে। পুলিশ রাজি হলো এবং সারেংকে বলল লঞ্চ ঘুরিয়ে চ্যাঙ্গাপুতায় নিতে। সারেং তখন তার লঞ্চ স্টার্ট করলো। লঞ্চ তখন চ্যাঙ্গাপুতা গ্রামে যখন রওনা হলো, আমরা মহিলার কথা শুনতে পেলাম। দুর্বল গলায় আমাদের ডেকে নরম গলায় বলছে, তোমাদের সাথে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এটা নিয়ে বাড়াবাড়ি করো না, আমাদের কথা শোনো। কী কথা শুনতে হবে? টিস্টাস মহিলা, যে কিনা এখন মোটেও টিস্টাস মহিলা নাই, তাকে আলুথালু মহিলা বলা যায়, কষ্ট করে হাসার চেষ্টা করে বলল, যেটা ঘটে গেছে সেটা ভুলে গিয়ে চলো আমরা নতুন করে শুরু করি। কোনটা ভুলে যাব? হ্যাঁ, কোনটা? তোমরা আমাদের মাটির নিচে চাপা দিয়ে 3 কলসি সোনা নিয়ে চলে গেছিলে, সেটা ভুলে যাব?
কাউসার হুঙ্কার দিয়ে বলে উঠল, নাকি এই সাহেব ওপরে গুলি কইরা মাইরা ফেলতে চাইছিল সেটা বলে যাব? রঞ্জু বলল, নাকি আমাদের শরীরে ড্রাগ পুশ করে আমাদেরকে ড্রাগ অ্যাডিক্ট প্রমাণ করতে হবে সেটা ভুলে যাব? টিসটাস মহিলা ওরফে আলুথালু মহিলা, দেখো তোমরা এটার কোনোটাও প্রমাণ করতে পারবে না। প্রমাণ যদি করা না যায় তাহলে ব্যাপারটা দাঁড়ায় তোমাদের কথা ভার্সেস আমাদের কথা। তোমরা কারা? গ্রামের কয়টা বাচ্চা ছেলে, অলমোস্ট স্ট্রিট আর্চিন। আর আমরা কারা? আমরা অনেক গুরুত্বপূর্ণ মানুষ। কেউ তোমাদের কথা বিশ্বাস করবে না, সবাই আমাদের কথা বিশ্বাস করবে। আলুথালু মহিলা তার মুখ ঘুরে আমেরিকান সাহেবের দিকে বলল, এই যে মানুষটি কত ইম্পর্ট্যান্ট জানো? তোমরা জানো আমরা যে কোম্পানির জন্য কাজ করি সেটা কত ইম্পর্ট্যান্ট? তখন খবর জানাজানি হবে। তোমাদের দেশের গভর্নমেন্ট কত প্রেশারে পড়বে জানো? আমি মুখ ভেঙচি কেটে বললাম, আমাদের সেটা জানার দরকার নাই। মহিলা বলল, আছে, দরকার আছে। তোমাদের নিজেদের সিকিউরিটির জন্য জানার দরকার আছে। তোমরা যদি আমাদের বিরুদ্ধে খুব সিরিয়াস একটা অভিযোগ করো এবং সেটা প্রমাণ করতে না পারো তাহলে তোমরা এবং তোমাদের ফ্যামিলি সবাই বিপদে পড়বে। ঠিক তখন আমরা টেলিফোনের শব্দ শুনতে পেলাম। টেবিলের নিচে একটা স্মার্টফোন পড়ে আছে এবং সেখানে কেউ একজন ফোন করেছে। কাউসার হামাগুড়ি দিয়ে টেবিলের তলা থেকে ফোনটা বের করে আনে এবং হঠাৎ হাসি মুখ হয়ে যায় তার, এবং সে বলে, আরে এটা তো বদরুলের স্মার্টফোন, তারা দিলে সে বদ খুশি হইব। আলুথালু মহিলা বলে, এ দেখো আমাদের খোঁজ নেওয়ার জন্য ফোন আসছে, লঞ্চটা ঘুরে যাচ্ছে, জিপিএস ট্র্যাক করে সবাই নিশ্চয়ই কনফিউজড। কাউসার মহিলার কথায় কান দিল না, ফোনটা টিপে করতে লাগলেও হয় এবং হঠাৎ তার মুখে হাসি ফুটে উঠল। এই তোদের মনে আছে আমাদের যখন মাটির নিচে ঘরে আটকে রেখেছিল তখন বদুল ফটো তুলেছিল? আমাদের মনে আছে, এবং এই ঘোর বিপদের মাঝে কেউ ফটো তুলতে পারে সেটা ভেবে আমি তখন অবাক হয়ে গেছিলাম। আমি মাথা নাড়লাম এবং জিজ্ঞাসা করলাম, কেন, কী হয়েছে? আরে ফটোগুলো ডিলিট হয় না, এ দেখ আছে। আসলে বদুল না বোঝায় ফটো তুলে ভিডিও করে ফেলাইছে, এই দেখ। তখন আমরা ফোন থেকে মন্দিরের ভেতরে আলুথালু মহিলার টিসটাস গলার সব শুনতে পেলাম। মহিলা বলল, এই ঘরে একটা কঙ্কাল পড়ে আছে না, আরো 5টা কঙ্কাল পড়ে থাকতে পারে, দুনিয়ার কেউ জানবে না। মোবাইলের টেলিফোন থেকে আরও কথা ভেসে আসছিল, মনে হচ্ছে না জেনে না বুঝে বদরুল পুরো ঘটনাটা ভিডিও করে বসে আছে। বদরুল একটা তো ভালো কাজ করলো। আমি আলুথালু মহিলার দিকে তাকালাম, মোবাইলটা তার নাকের ডগায় ধরে বললাম, তোমার কি মনে হয় এই ভিডিওগুলো দেখার পর কি আমাদের কথা বিশ্বাস করবে না? আমাদের কথার এর পরও প্রমাণ করতে হবে আলাদা করে? আলুথালু মহিলা এবার কেমন যেন পাগলের মতো হয়ে গেল এবং বলল, খোদার কসম লাগে, প্লিজ তোমরা আমার কথা শোনো প্লিজ, আমার সাথে একটা ডিল করো প্লিজ প্লিজ প্লিজ। ডিল? কি ডিল? তোমরা এই ফোনটা আমাদের ফিরিয়ে দাও, তারপর লঞ্চ থামিয়ে নেমে গিয়ে আমাদের চলে যেতে যাও। তোমাদের সবাইকে, তোমাদের ফ্যামিলি সবাইকে সিটিজেনশিপ দামে আমেরিকা নিয়ে যাব। আমেরিকা, সত্যি বলছি। আমেরিকা? আমরা আমেরিকা কেন যাব? আমার কি নিজের দেশ নাই? এই কথাটা কুসুম বলেছিল। আমি ভেবেছিলাম রঞ্জু এখন সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ এইসব নিয়ে একটা লেকচার দিতে শুরু করবে। সে অবশ্যই এসব কিছু ধারে কাছে গেল না, বলল, এই খিদে লেগেছে, চল তো কিছু খাই। কাউসার বলল, হ্যাঁ এগোর সাথে আউল ফাউল পেঁচাল না পাইরা খিদে লাগছে, চল খাই।